দেখছেন এটিএন নিউজ। আজকে কাজী অ্যান্ড কাজীটি সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশেই দ্রব্যমূল্য বেড়ে চলেছে। আমেরিকায় যখন আবারও মূল্যস্ফীতির উত্তাপ বাড়ছে, তখন এশিয়ার অনেক দেশেই সেটার উল্টো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে জাপানও বাংলাদেশকে বাদ দিলে মহাদেশের শীর্ষ 10 অর্থনীতিতে গড় মূল্যস্ফীতি এখন মাত্র 1.3%। বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও 8%-এর ওপরে রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা, জ্বালানি সংকট, খাদ্যপণ্যের চাহিদা সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন একটা বড় চাপে আছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং বলছি। এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, সরকারের পদক্ষেপ ও সাধারণ মানুষের জীবনে এর প্রভাব নিয়ে আমাদের আজকের এই হ্যাপেনিং পয়েন্ট। এ নিয়ে কথা বলার জন্য আজকে ভার্চুয়ালি আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। একটা মূল্যস্ফীতির চিত্র আমাদের দর্শকদেরকে আমি শুরুতেই জানাচ্ছিলাম। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এশিয়া মহাদেশের গড় মুদ্রাস্ফীতি যেখানে মাত্র 1.3%, সেখানে বাংলাদেশের 8%-এর বেশি। এই যে ব্যবধান, তার প্রধান কারণটা আসলে কি? জি, ধন্যবাদ। দেখেন, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনি যেহেতু মূল কারণটা জানতে চেয়েছেন, মূল কারণটা যদি এক কথায় বলি তাহলে সেটা হবে যে আমাদের অব্যবস্থাপনা। অব্যবস্থাপনা হচ্ছে যে আমি সময় মতো যেটা ব্যবস্থা করা উচিত ছিল সেই সময় আমরা সেই ধরনের পদক্ষেপগুলা নেই। উদাহরণস্বরূপ আমি বলি যে আপনার জানেন যে বৈশ্বিক মূল্যস্ফীতি কখন বাড়তে শুরু করে, যখন কোভিড এর পরবর্তী 21-এর মাঝামাঝি থেকে চরমভাবে বেড়ে যায়। এবং ইউরোপ আমেরিকায় যদি ইতিহাস দেখেন তাহলে সেটা সর্বোচ্চ 40 বছরের ইতিহাসকে ব্রেক করেছে। ঠিক একইভাবে পরবর্তীতে 1 বছর পরেই যখন ফেব্রুয়ারির দিকে 22-এর যুদ্ধ শুরু হয় রাশিয়া ইউক্রেন, তখন এটা আবার চরমভাবে বাড়তে শুরু করে পৃথিবীর সব দেশে। তখন আসলে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যখন পৃথিবীর সব দেশ নীতি সুধার বাড়াচ্ছিল, বাংলাদেশ তখন শুধুমাত্র তাকিয়ে দেখছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। আপনি জানেন যে অনেক দিন পর, বিশেষ করে অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু নীতি সুধার বাড়ানো শুরু করছে। অর্থাৎ যে সময়টা সব দেশ অনুসরণ করেছে, বাংলাদেশ সেই সময় অনুসরণ করতে না পারা। একই সাথে আপনি আর দ্বিতীয় কারণ যদি আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের 9-6 ইন্টারেস্ট কিন্তু রয়ে গেছে, সেটা দীর্ঘদিন যাবত। তখন যে আপনি যদি মূল্যস্ফীতির সাথে তুলনা করেন তাহলে কিন্তু বিনা সুদে ক্রেডিট দেওয়া হয়েছে, বিনা সুদে ইভেন বেনিফিটস পেয়েছে যারা ঋণ নিয়েছে, কারণ প্রকৃত সুদের হার ঋণাত্মক ছিল। এই দুটো আমি বলবো প্রকৃত মেজর কারণ, যেটা যথাসময়ে না নেওয়ার কারণে উচ্চ মূল্যস্ফীতিতে এখনো ভুগছে বাংলাদেশ। আচ্ছা, গড় এশীয় দেশের তুলনায় এত বেশি মূল্যস্ফীতি বাংলাদেশের সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনে আসলে বাড়তি কি কষ্ট বাড়ছে কিনা? মূল্যস্ফীতি তো সাধারণ মানুষ, বিশেষ করে আমি বলবো নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর যাদের ইনকামটা স্থির একটা ইনকাম, তারা প্রতিদিন করে একটা কনস্ট্যান্ট ইনকাম, তাদের জন্য কিন্তু চরম ভাবে আঘাত করে। আমরা বলি যে অর্থনীতিরই একটা বড় শত্রু হিসাবে কিন্তু বিবেচনা করা হয় এই মূল্যস্ফীতিকে। আর তার ভয়াবহ রূপটা কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের উপরেই সবচেয়ে বেশি পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে গরিব মানুষের উপর বেশি কষাঘাত, সেটার জন্য কিন্তু রাষ্ট্র যে পদক্ষেপ নেয়ার কথা ছিল সেটা কিন্তু নেয় নাই। ফর এক্সাম্পল, আমরা অনেক ধরনের খাদ্য ভর্তুকির কথা বলি, সারের ভর্তুকির কথা বলি, জ্বালানি খাতের ভর্তুকির কথা বলি, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে ভর্তুকি দেওয়া হয় অন এন এভারেজ সবাইকে। যেমন আপনার যদি কৃষিতে ভর্তুকি দেওয়া হয়, আপনি একটা রিচ ফার্মার, ধনী কৃষক, আপনিও কিন্তু সকল সুবিধা পাচ্ছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সাবসিডি যদি গরিব কেন্দ্রিক হতো, অর্থাৎ সাবসিডির বেনিফিটসটা কিভাবে রেশনালাইজ করা যায়, সেই রেশনালাইজেশনটার অভাব কিন্তু এখনো রয়েছে। যে কারণে গরিবকে এর মধ্যে যতটুকু সাহায্য করা যেত ওই সাবসিডির মাধ্যমে, সেটাও কিন্তু সরকার যথাযথভাবে নেয়নি, বরং এখন পর্যন্ত কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। হয়তো নেওয়ার ভাবনা আছে কিনা সেটা আমার জানা নেই। আচ্ছা, কৃষি এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বড় কোনো ভূমিকা রাখতে পারে কিনা, আপনার কি মনে হয়?
আহ, দেখেন, আমি যদি এই প্রেক্ষাপটে বলি যে শ্রীলঙ্কার অবস্থা যদি দেখেন, পাকিস্তানের অবস্থা যদি একই সময়ে তুলনা করেন, আমি বলবো সেপ্টেম্বর 2022, যেখানে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি প্রায় 74% পৌঁছেছিল, তার পরবর্তীতে মে 2023, এই সময় যদি পাকিস্তানের মূল্যস্ফীতি দেখেন সেটা 37%। আপনি যদি মূল্যস্ফীতির দিকে চিন্তা করেন তখন বলবেন বাংলাদেশের থেকে তো ওই দুটো দেশের ভয়াবহ চিত্র ছিল, তারা কিভাবে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার মূল কারণ, আপনি প্রথমত আমি বলবো যে বেরিয়ে আসে দুই দিক থেকে। এক, যেটা আপনি বললেন যে উৎপাদন বাড়িয়ে, তার মানে উৎপাদন সহায়ক, ওই সময় যদি আমাদের চাহিদা ঠিক থাকে কিন্তু যোগানকে আমরা অনেক বাড়াতে পারি, তখন স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতি হয়। কিন্তু বিপদের সময় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা করেছে। শ্রীলঙ্কার ওই সরকার, রাজনৈতিক সরকার প্রেক্ষাপট পরিবর্তনের সময় যাকে, যিনি গভর্নরের দায়িত্ব পালন করেন, তাকে স্বাধীন করে দেওয়া হয় পলিসি নেওয়ার ক্ষেত্রে। উনি কিন্তু নীতি সুধার বাড়িয়েছেন, সেটা যেটা এর আগের সরকার 6.5% রেখে গিয়েছিলেন, উনি কিন্তু 15.5% পর্যন্ত বাড়িয়েছেন। ওই সময় আপনি বলতে পারেন কন্ট্রাকশন হয়েছে, কিন্তু সেই কন্ট্রাকশন মানে উৎপাদনটা স্তীমিত হয়ে গেছে, প্রবৃদ্ধি ধাক্কা খেয়েছে, কিন্তু সেটা মূল্যস্ফীতিকে টেনে ধরার জন্য আরো যে কার্যক্রম, সেটা হচ্ছে যে রাজস্ব নীতি, যেটা সেটাকেও টেনে ধরেছে। এখন বাংলাদেশের যে মূলত প্রবলেম, আপনি বলছেন কৃষি উৎপাদন বাড়লে হয়তো স্পেসিফিক যে কমোডিটিটা অনেক বেশি উৎপাদন হবে, সেটা যদি ধরেন আমি বলি বোম প্রোডাকশনের ক্ষেত্রে হয়েছে, আমরা এই শব্দটা বলি, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওই জিনিসটার হয়তো মূল্য কমবে। কিন্তু বিষয়টা হচ্ছে মূল্যস্ফীতি সার্বিকভাবে যদি বিবিএস এর পরিসংখ্যানের তথ্যগুলা দেখেন, তাহলে একটা বাস্কেট রয়েছে রুরাল আরবানের জন্য, প্রায় 750 কমোডিটি। এইটার গড় মূল্য যদি কমাতে পারেন, এর ভিতরে তো আপনি অনেক কিছুই ইম্পোর্টেড গুডস। অতএব ইম্পোর্টেড গুডস মানে হচ্ছে আমদানি খরচ যদি কমে, এখন আমদানি খরচ আপনি কিভাবে, বৈশ্বিক মূল্যস্ফীতি যখন কমছে তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে সকল পণ্য আমদানি করে তার খরচ কমার কথা, কিন্তু তারপরেও বাংলাদেশ এই বেনিফিটটা পাচ্ছে না কেন, পায়নি কেন? কারণ হচ্ছে আপনি তো টাকার মান কমে গিয়েছে, 86 টাকা সেটা 120 থেকে 22 টাকা, 28-29 টাকা পর্যন্ত গিয়েছে, 43% পর্যন্ত আমি বলবো টাকার অবমূল্যায়ন হয়েছে, যে কারণে আমাদের খরচ কিন্তু বেড়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো কেন ধীরস্থির ভাবে কমছে? কারণ রিজার্ভের কোনো রিজার্ভের অবস্থা যদি দেখেন উন্নতির দিকে, কিন্তু সেই উন্নতির সাথে সাথে টাকার যে মান বাড়ার কথা ছিল, মান কমলে আপনি ইম্পোর্টের কস্ট বাড়ে, কিন্তু মান যদি বাড়ান তাহলে তো ইম্পোর্ট কস্ট কমতো। ইম্পোর্ট মধ্যবর্তী পণ্য, কাঁচামাল কিংবা মেশিনারিজ যেটা উৎপাদনে ব্যবহার করা হয়, সবকিছুর দাম যদি কমে আনতে পারেন, তাহলেই তো মানুষকে কম দামে দিতে পারবেন। কিন্তু সরকার কিন্তু এই পথে হাঁটেননি। বর্তমান গভর্নর, উনি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা, স্টেবল করার জন্য উনি কিন্তু জাস্ট 122 121-এ ফিক্সড করে দিচ্ছেন, যে কারণে বাজার থেকে অতিরিক্ত যে ডলার, যে কারণে মূল্য কমতো, সেই অতিরিক্ত ডলারটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিনে নিয়েছে, যে কারণে আমরা আমদানি করার ক্ষেত্রে যে সুবিধাটা ভোগ করতে পারতাম সেটা হয়তো উনি ভাবেন নাই, অন্য কারণে হয়তো এক্সপোর্ট কিছুটা সংকুচিত হতে পারে, আচ্ছা, কিংবা রেমিটেন্স যারা পাঠায় তাদের প্রবাহটা কমে যেতে পারে সেই কারণে। আমরা বুঝতে পেরেছি স্যার, আমরা এ নিয়ে আরো কথা বলবো আপনার সাথে, তবে তার আগে দর্শক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমাদের ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাজী এন্ড কাজীটির সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আমরা কথা বলছিলাম মুদ্রাস্ফীতি ও বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে, এবং ভার্চুয়ালি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। স্যার, সরকার যে নীতি এবং পদক্ষেপ নিয়েছে, যেমন সাবসিডি, রিজার্ভ ব্যবস্থাপনা বা আমদানি নীতি, সেটা কি যথেষ্ট কিনা? জি,
দেখেন, নীতি এবং নীতির বাস্তবায়ন দুটো ভিন্ন কথা। নীতি থাকে, কিন্তু আমাদের মেজর প্রবলেম হচ্ছে বাস্তবায়ন করা। যেমন ধরেন, নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে, কিন্তু দীর্ঘ 2 থেকে 3 বছর পর, অতএব এর যে ক্ষতি হয়ে গেছে সেটা অর্থনীতিতে স্টিল, এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখনো সাফার করছে। এই জন্যই আমি বলবো যে বাংলাদেশের নীতি যথাযথ, যে যে দেশেই হোক, সেন্ট্রাল ব্যাংক যখনই যে নীতি নেয় সেই নীতিটা ভালো, লক্ষ্য অবজেক্টিভ কিন্তু সবসময় ভালো থাকে, কিন্তু হয়েছে টাইমলি নিয়েছেন কিনা। যেমন আমি স্পষ্টই বলি যে মূল্যস্ফীতি কমানোর জন্য আমার কিন্তু এখন দরকার মূল্যস্ফীতি কমানো। অতএব সেই ক্ষেত্রে আমি এখন যদি টাকাটাকে একটু অ্যাপ্রিসিয়েশন, মানে হচ্ছে টাকার মান বাড়িয়ে এটাকে 110 থেকে 112-র দিকে নিয়ে আসতাম, তাহলে আমাদের কিন্তু ইম্পোর্ট কস্ট অনেক কমতো বলে আমি মনে করি, এবং সেটা অনেকখানি মূল্যস্ফীতিতে লাঘব করতো। একইভাবে দেখেন, যে সাবসিডির কথা বললেন, সেই সাবসিডিটাকে আমরা তো ইচ্ছা করলেই প্রপোর করতে পারি। আসলে গরিবরাই যদি বেশি বেনিফিটসটা পায় সাবসিডির, তাহলে সেটা রেশনালাইজ করা খুব বেশি ডিফিকাল্ট না, কিন্তু রাষ্ট্র করছে না। বাংলাদেশের নীতি রয়েছে, ধরেন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে বলা আছে প্রত্যেকটা মানুষ যার যা ট্যাক্সেবল ইনকাম দিবে, কিন্তু বিষয়টা হচ্ছে আদায় করাটা, ইমপ্লিমেন্টেশনটা, যেটা শ্রীলঙ্কা করতে পেরেছে, যথাযথভাবে আদায় করতে পেরেছে, এবং দেখেন যে কারণে শ্রীলঙ্কা সফল। একইভাবে বাংলাদেশ নীতি নিচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। সমস্যাটা কোথায়? সে সংকুচনের, সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক আর সংকুচনের দিকে থাকতে পারছে না, কারণ আর্থিক প্রতিষ্ঠানে ক্ষত তৈরি হয়েছে। অতএব সেই ক্ষত নিবারণ করার জন্য সরকারকে একই সাথে প্রিন্ট করতে চাচ্ছে। তার মানে হচ্ছে সরকারের এটাও একটা নীতির মাধ্যমে যে সহায়তা করছে দুর্বল ব্যাংকগুলাকে বাঁচানোর জন্য। 51 থেকে 52 হাজার কোটি টাকা অলরেডি ছাপানো হয়েছে, কিন্তু একই সাথে আপনি বলছেন আমি সংকুচনমূলক মুদ্রানীতি নিচ্ছি, কারণ টাকা বাজার থেকে উঠাবো, এবং উঠানোর সাথে সাথে আপনি যদি আবার বাজারেই ছেড়ে দেন, তাহলে আপনার নীতি আরেকটা নীতির সাথে সাংঘর্ষিক। বাংলাদেশে যে কাজগুলা হয় সেগুলো অধিকাংশ ক্ষেত্রে সেলফ কন্ট্রাডিক্টরি, এবং এই সেলফ কন্ট্রাডিকশন থাকার কারণেই বেসিক্যালি আমরা যে কার্যকরী ভূমিকাটা ওই নীতির থাকার কথা, সেই নীতির ফলাফলটা তখন আমরা পাই না। আচ্ছা, বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সংকট কি বাংলাদেশের জন্য অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি করেছে কিনা, নাকি অভ্যন্তরীণ নীতি এবং অদক্ষতাও যেটা আছে সেটা সমানভাবে দায়ী? দেখেন, দুটো ফ্যাক্টরসই সবসময় একই সাথে, কিন্তু এখন বৈশ্বিক অর্থনীতির দিকে যদি তাকান, তখন আপনি কিছু অস্থিতিশীলতা থাকলেও গ্লোবাল ইনফ্লেশনের দিকে যদি তাকান, তাহলে তারা একটা মোটামুটি কাম্য লেভেলে রয়েছে আমি মনে করি। একই সাথে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে যদি তাকান, আমাদের যাদের সাথে ইন্টিগ্রেশন রয়েছে, ইকোনমিক ইন্টিগ্রেশন, তাহলে তাদের মধ্যেও কিন্তু মূল্যস্ফীতি কম। ইভেন শ্রীলঙ্কার দিকে যদি তাকান, তাহলে মূল্য হ্রাসের দিকে তারা যাচ্ছে, এবং -2%, অর্থাৎ 2% মূল্য কমে গিয়েছে। পাকিস্তানের দিকে যদি তাকান, তাদের মূল্যস্ফীতি 0.3%। অতএব পার্শ্ববর্তী দেশ ভারতেও কম। তার মানে হচ্ছে বৈশ্বিক অবস্থার সাথে আমরা তাল মিলাতে পারছি না। তাল মিলানোটার মূলত না পারার পিছনে আমি বললাম যে সময় উপযোগী। এখন আপনি জ্বালানির কথা যেটা বললেন, হ্যাঁ, জ্বালানি দীর্ঘদিন ধরে আমরা সাবসিডি দিয়ে আসছি, কিন্তু হঠাৎ করে এক রাত্রে উঠানোর ধাক্কা অর্থনীতিকে কিন্তু সব সময় বহন করতে হয়। কারণ আপনি যখন বলবেন যে 30-40% প্রাইস বেড়ে গেল একদিনে, আর আপনি যদি বলেন ভারত যেটা করেছে দীর্ঘ 10 থেকে 15 বছরের মধ্যে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে তারা বাজারে এসেছে, কিন্তু বিগত সরকার কিন্তু এক রাতের, মধ্যরাতের মতোই ডিসিশনের মতো ডিসিশন দিয়ে 40-50% দাম বাড়িয়ে দিল, ফুয়েল অ্যাডজাস্টমেন্ট করে ফেললো, কিন্তু তার হুমকিটা কিন্তু তারা সামলাতে পারেনি। আমরা বলেছি মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি একটা শত্রু, এবং সেই শত্রু তৈরি করা হচ্ছে, এবং আচ্ছা দীর্ঘদিন যাবত কিন্তু ছিল। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনার কাছে যদি একেবারে শেষে বলি, এই যে ব্যবধান সেটা দ্রুত কমাতে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কোন পদক্ষেপটা আসলে অগ্রাধিকার পাওয়া উচিত বলে আপনার মনে হয়? একেবারে ছোট করে যদি উত্তর দেন। জি,
ধন্যবাদ। সেন্ট্রাল ব্যাংক একটা কমিটি গঠন করেছে, শুধু কমিটি করলে হবে না, তাদের আসলে বিশদভাবে আলোচনা করা এবং ব্যবস্থাপনাটা কিভাবে করবেন, কোন সময়ে কিভাবে করবেন, তার জন্য আসলে ইন্টেন্সিভ ডিসকাশন করলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে আসবে বলে আমি মনে করি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম মুদ্রাস্ফীতি এবং বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে নিয়ে কথা বলার জন্য ভার্চুয়ালি আজকে আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে এই পর্যন্তই হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।